পূর্বেকার একটা ভিডিওতে আমি আপনাদেরকে পিত্তথলির পাথর অর্থাৎ গল ব্লাডার স্টোন সম্পর্কে আলোকপাত করেছিলাম। অর্থাৎ এটা কি এবং কি কি কারণে হয়ে থাকে এবং এর যে লক্ষণ এবং উপসর্গ রয়েছে সেগুলো এক একজনের শরীরে এক এক রকম ভাবে যে প্রকাশিত হয়। তো কি কি লক্ষণ এবং উপসর্গ প্রকাশিত হয় এবং ট্রিটমেন্ট বা এর যে মেডিকেল ম্যানেজমেন্ট হয়ে থাকে, কার্যকর মেডিকেল ম্যানেজমেন্টটা কি হয়ে থাকে, তো এই সম্পর্কে সার্বিক একটা আলোচনা করেছিলাম ওই ভিডিওতে। এ পর্বে আমরা মূলত জানবো এই যে গল ব্লাডার স্টোন হয়ে থাকে অর্থাৎ পিত্তথলিতে পাথর হয়ে থাকে, তো এটা হওয়ার পিছনে মূলত প্রকৃত কারণগুলো কি কি বা কোন কোন কারণগুলো ট্রিগার করে থাকে। স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। অলরেডি আমি আপনাদেরকে বলেছি এ পর্বে মূলত আমি আলোকপাত করব এই যে গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর হচ্ছে, এর কারণে জটিল জটিল কিছু উপসর্গ তৈরি হচ্ছে আমাদের শরীরে। তো এর পিছনে মূলত প্রকৃত কারণগুলো কি কি, ঠিক কি কারণে পিত্তথলিতে পাথর হচ্ছে অর্থাৎ গল ব্লাডার স্টোন হচ্ছে। তো এটা জানার আগে যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে সেটা হলো এই যে গল ব্লাডার স্টোন হচ্ছে এবং জটিল জটিল উপসর্গ তৈরি করছে এটি, তো এটা হওয়ার পিছনে কোন কোন কারণগুলো ট্রিগার করে। আমরা যেটা দেখে থাকি, যেমন অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্সে যেটা বলা হয়ে থাকে যে পিত্তথলিতে পাথর হলে আপনাকে কি করতে হবে, সার্জারি করে পিত্তথলি কেটে ফেলে দিতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে কিন্তু আপনি ঠিকঠাক ভাবে এটাকে ম্যানেজমেন্ট দিয়ে ঠিক করে নিয়ে আসতে পারবেন এবং এর যে জটিল উপসর্গ বা কষ্টগুলো আছে আপনি দেখবেন যে খুব অচিরে খুব কুইকলি এগুলো কিন্তু বিদরিত হয়ে যায় এবং যে পেশেন্টরা ট্রিটমেন্ট নিয়ে থাকেন তারা কিন্তু খুব অচিরেই সুস্থতা লাভ করে থাকেন। এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন। প্রথমে আসবেন আমরা জেনে নেই এই যে আমাদের গল ব্লাডার স্টোন হচ্ছে, তো কোন কোন কারণগুলো এটা হওয়ার পিছনে ট্রিগার করে। তো এটা আপনারা জেনেছেন এর আগের পর্বে যে পিত্ত হলো একটা তরল পদার্থ অর্থাৎ তরল এবং এর মধ্যে কিছু কঠিন পদার্থ থাকে। যখন তরলের পরিমাণটা কমে যাবে এবং কঠিনের পরিমাণটা বেড়ে যাবে তখন দেখা যায় এখানে পাথর তৈরি হতে পারে। পিত্তথলির সংকোচন প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে গেলে কিন্তু পাথর তৈরি হতে পারে। এছাড়া দেখা যায় যারা কোলেস্টেরল সমৃদ্ধ খাবার বেশি খাচ্ছেন বা চর্বি জাতীয় খাবার বেশি খাচ্ছেন, ফাস্টফুড, জাঙ্কফুড, বিরিয়ানি, তেহারি ইত্যাদি বা তৈলাক্ত খাবার বেশি খাচ্ছেন, তো তাদেরও কিন্তু পিত্তথলি বা গল ব্লাডার স্টোন হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি দেখবেন যে আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু গ্যাস্ট্রিকের রোগী। কারণ হলো আমরা যে খাবার দাবার খাই কিন্তু ম্যাক্সিমাম খাবার দাবার কিন্তু কেমিক্যাল সমৃদ্ধ। দেখা যায় যে ভেজাল মুক্ত খাবার দাবার আমরা খেতে পারি না, যার কারণে কি আমরা পেটের সমস্যায় ভুগি এবং পেটের সমস্যায় সহজ সমাধান যেটা মানুষ করে থাকে সেটা হলো একটা ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে কিনে খায়, অ্যালোপ্যাথিক গ্যাস্ট্রিকের ওষুধ। এই যে অ্যালোপ্যাথিক গ্যাস্ট্রিকের ওষুধ মানুষ খায় এবং লাগাতার খাওয়ার কারণে দেখা যায় যে তাদের পিত্তথলিতে পাথর হওয়ার কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়। তারপর যেসব মহিলারা দেখা যায় যে বারবার গর্ভবতী হচ্ছেন তাদেরও কিন্তু একটা ঝুঁকি থাকে বা পিত্তথলির পাথর হওয়ার ক্ষেত্রে এটা ট্রিগার করে। এছাড়া যেসব মহিলারা জন্ম নিরোধক যে পিল আছে, তো এই পিলগুলো গ্রহণ করে থাকেন দীর্ঘদিন যাবত গ্রহণ করলে দেখা যায় যে তাদেরও কিন্তু পিত্তথলি অর্থাৎ গল ব্লাডার স্টোন হওয়ার একটা ঝুঁকি থাকে। তারপর যারা ডায়াবেটিসে ভুগছেন এবং ডায়াবেটিসের কারণে অ্যালোপ্যাথিক ম্যানেজমেন্টে গেছেন এবং বিভিন্ন মেডিসিন খাচ্ছেন তাদের কিন্তু পিত্তথলিতে পাথর হওয়ার একটা ঝুঁকি থাকে। তারপর যাদের লিভারের সমস্যা আছে, যারা কায়িক পরিশ্রম তেমন করেন না, অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন, তো এই যে কারণগুলির কথা আমি বললাম। এছাড়া দেখা যায় যে আরো বিভিন্ন রোগ বিধি বা জটিল জটিল রোগ বিধিতে মানুষ আক্রান্ত হতে পারে এবং এগুলোর কারণে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে যেভাবে ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে যেভাবে ম্যানেজমেন্টে আছেন, অথচ জীবনযাত্রার বা আমরা যে স্বাস্থ্যবিধি পালন করে চলার কথা সেটা মেনে চলছে না। এর কারণে কিন্তু দেখা যায় যে পিত্তথলিতে পাথর হওয়ার আর একটা ঝুঁকি তৈরি হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি কারণগুলোর কথা বললাম যে পিত্তথলিতে পাথর হওয়ার ক্ষেত্রে এই কারণগুলো ট্রিগার করে, আপনি দেখবেন যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে যেটা বলা হয়ে থাকে যে এই কারণগুলো পিত্তথলি পাথর হওয়ার পিছনে দায়ী। অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। আপনি দেখবেন কত মানুষ লিভারের সমস্যায় ভুগছেন, কত মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং কত মানুষেরই দেখবেন যে আপনার অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন এবং যে কোলেস্টেরল সমৃদ্ধ খাবার বা চর্বিজাত খাবার দাবার খাচ্ছেন। সবার কিন্তু পিত্তথলিতে পাথর হচ্ছে না, গল ব্লাডার স্টোন কিন্তু সবার হচ্ছে না, কিছু সংখ্যক মানুষের কিন্তু হচ্ছে। সুতরাং অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই কারণগুলো কিন্তু প্রকৃত কারণ নয়, এগুলো হলো মূলত পারিপার্শ্বিক কিছু কারণ যেগুলো পিত্তথলিতে পাথর হওয়ার ক্ষেত্রে ট্রিগার করছে, সহায়ক ভূমিকা পালন করছে। মোট কথা হলো কার পিত্তথলিতে পাথর বেশি হবে বা কার হবে কি হবে না, এর পিছনে দায়ী মূলত আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে যেটা চিন্তা করে থাকি, আমরা যে জন্মগত ভাবে কিছু ট্রো ডিজিজ নিয়ে আসি, সেই ট্রো ডিজিজ অর্থাৎ কার এই সমস্যাটা তৈরি হবে কি হবে না এর পিছনে মূল কারণ হলো তার ডিএনএ। তো এখানে মূলত আমরা জন্মগত ভাবে যে ট্রো ডিজিজ বা দেখা যায় যে দুরারোগ্য রোগের জেনেটিক ম্যাটেরিয়ালস নিয়ে আসে, তো এগুলো
দেখা যাচ্ছে যে তার পিত্তথলিতে পাথর হওয়ার ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে দায়ী থাকে। তো যার কারণে আপনি দেখবেন যার একবার পাথর হচ্ছে দেখা যায় যে তার ক্রমাগত বারবার পাথর হওয়ার একটা রিস্ক তৈরি হয়ে যায়। আর এ কারণে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে মেডিসিন প্রয়োগ করে এটাকে রিকভার করতে না পারায় দেখা যাচ্ছে পিত্তথলিকে কেটে ফেলে দেওয়ার জন্য তারা মূলত সার্জারি ডিপার্টমেন্টে এটাকে ট্রান্সফার করে। কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে যেটা করা হয়ে থাকে, এই যে আমি আপনাদেরকে বললাম যে পিত্তথলিতে পাথর হওয়ার পিছনে মূল কারণটা হলো তার ডিএনএ, অর্থাৎ কিছু দুরারোগ্য রোগের জেনেটিক ম্যাটেরিয়ালস তার ভিতরে বসে থাকে, অর্থাৎ প্রোডিজিস রয়েছে, যেটা মূলত এই সমস্যাটাকে বারবার হওয়ার ক্ষেত্রে ট্রিগার করছে। আপাতত দৃষ্টিতে চিন্তা করলে, অর্থাৎ সুপারফিশিয়াল চিন্তা করলে আমি যে কারণগুলোর কথা বললাম যেগুলো ট্রিগার করছে এগুলো কিন্তু আপনাদের মাথায় ঢুকবে, কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক মূলত কখনোই এভাবে চিন্তা করবে না। এখানে হোমিওপ্যাথিক যে আমরা ম্যানেজমেন্টটা দিয়ে থাকি, ট্রিটমেন্টটা দিয়ে থাকি, এখানে মূলত যার সমস্যা তার জীবন দর্শন সম্পর্কে আমরা জানি এবং তার পিতামাতা, দাদা দাদি, নানা নানি তারা কে কোন কোন অসুখ বিসুখে ভুগেছেন, কে কোন কোন রোগ বিধিতে আক্রান্ত হয়েছেন, দেখা যাচ্ছে যে তাদের যে নিয়ারেস্ট রিলেটিভস আছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, কারো টিবি বা যক্ষার হিস্ট্রি আছে কিনা, তারপর কারো অ্যানিমেল বাইট, কোন প্রাণীর কামড় আছে হিস্ট্রি আছে কিনা, এরকম বিভিন্ন তথ্য কিন্তু আমরা গ্রহণ করে থাকি ইনভেস্টিগেশনের সময়। তখন মূলত আমরা আইডেন্টিফাই করে ফেলি যে ঠিক কি কারণে এই সমস্যাটা তার ভিতরে জেগে উঠছে, আর সেই আলোকে মূলত ব্যবস্থাপত্র দেওয়া হয়ে থাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে। তো এখানে দেখা যায় যে আমরা যখন একটা মেডিসিন প্রয়োগ করে এরকম ইনভেস্টিগেশন করে খুব কুইকলি, খুব দ্রুত দেখা যায় পিত্তথলি সংক্রান্ত যে সমস্যাগুলো তার জেগে উঠছে, তার বমি বমি ভাব বা অরুচি বা খাবার সমস্যা, তো বিভিন্ন রকম যে জটিলতা তৈরি হচ্ছে, লক্ষণ এবং উপসর্গ তৈরি হচ্ছে, খুব কুইকলি, খুব দ্রুত এই সমস্যাগুলো কিন্তু তার চলে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম লক্ষণ এবং উপসর্গ থাকতে পারে, দেখা যাচ্ছে তার পেইন, ব্যথা হতে পারে, খাওয়ার পর বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, তো বিভিন্ন রকম লক্ষণ উপসর্গ থাকতে পারে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী পর্বে ডিটেলস আলোচনা করব। তো পিত্তথলিতে পাথর হলে আপনারা অবশ্যই যে কাজটি করবেন, দক্ষ এবং রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন। তখন দেখবেন খুব দ্রুত এই সমস্যার থেকে আপনারা কোন প্রকার সার্জারি ছাড়াই দেখবেন যে আপনারা স্থায়ীভাবে আপনারা ঠিক হয়ে উঠেছেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।